সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা বেশ পরিচিত একটা টপিক। সেটা হচ্ছে যে বিয়ের আগে যখন আমাদের বিয়ে ঠিক হয়, আমাদের ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করে, এখনও বাংলাদেশের পরিবার থেকে বিয়ে ঠিক করে। আর যদি প্রেমের বিয়ে হয় তাহলে তো এসব বিষয় আগে থেকেই অনেক আলোচনা হয়ে যায়। যদি এমন হয় যে পরিবার বিয়ে ঠিক করেছেন এবং তারা হবু স্বামী স্ত্রী তারা মিট করেছে, তারা আলাপ আলোচনা করে নিচ্ছে একজন আরেকজনের সঙ্গে, তো হবু স্বামীর সঙ্গে বা হবু স্ত্রীর সঙ্গে বা হবু সঙ্গীর সঙ্গে কি কি আলাপ আলোচনা আমরা করে নেব বিয়ের আগে, কি কি জিনিসগুলো আমরা পরিষ্কার করে নেব, সেটা করাটা কেন প্রয়োজন সে ব্যাপারে আজকে আলোচনা হবে। আমাদের যারা অতিথি আছেন তারা আলোচনা করবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি অতিথিদের সাথে। একজন হচ্ছে ইরশাদ জাহান বিথি, অনেকদিন পরে তুমি এসছো। ইরশাদ হচ্ছে একজন সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার নাকি কি বলো তোমরা ওখানে? কানাডায় হচ্ছে মানে মেন্টাল হেলথ কাউন্সিলিং এন্ড সোশ্যাল ওয়ার্কার। ও কাজ করছে কানাডাতে এবং ও এখন দেশে আছে, সেজন্য আমরা ওকে পেয়েছি অতিথি হিসেবে। তোমাকে স্বাগত বিথি। আর আরেকজন হচ্ছে জিয়ানুর কবির, তুমি তো অনেকবার এসছো আমাদের অনুষ্ঠানে। জিয়ানুর কবির হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো বিথি, তুমি অনেকদিন পরে এসছো, ও অনেক প্রস্তুতি নিয়ে এসছে, তোমাকে দিয়ে শুরু করে তারপর তো ওর কাছে যাই। ছোট করে বলো, ওর জন্য সময় রেখো। আচ্ছা, তো যেটা মানে আমাদের যেটা টপিক, যে আগে আমরা যদি একটু বসতে পারি দুই পক্ষ, প্রথমত আসলে এটা খুবই ভালো একটা বিষয় যে যদি আমরা একসাথে মানে বসা হয়। এই প্র্যাকটিসটা আসলে বিয়ের আগে, হ্যাঁ বিয়ের আগে বসা হয় না। তো আমি মনে করি এটা তো সবচেয়ে বড় একটা ব্যাপার। তো এটা করলে মানে বসলে পরে যেটা হচ্ছে যে যেই আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, একটা হচ্ছে যে ফ্যামিলিটা কেমন, মানে একজন একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা নিয়ে তখন কথা বলা যেতে পারে যে আমার ফ্যামিলির লোকজন কেমন, বা মানে এখানে আসলে নেগেটিভটা না যে আমার বাসার মানুষগুলা এরকম, আমরা এটা করতে পছন্দ করি, বা আমাদের ফ্যামিলিতে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া পছন্দ করি, যে পজিটিভ ওয়েতে জিনিসগুলা যদি বলা যায় তখন ওই বিষয়টা সম্পর্কে তখন জানা যায়। আচ্ছা, আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। আমরাও তো মানে অ্যারেঞ্জ বিয়েতে ছিলাম, তো প্রথমেই কিন্তু আমার হাজবেন্ড ওর পরিবারের কার কি নেগেটিভ সাইড আছে আমাকে কিন্তু বলে দিয়েছিল। সেটা আমি মনে করি যে আমাকে খুব হেল্প করেছে। এটা তো আসলে আপা ভালো, কিন্তু অনেক সময় থাকে না, অনেকে নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, মানে না, আমি এটা সবাইকে উৎসাহিত করছি না, আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যদি কেউ যদি ওরকম থাকে তাহলে মানে আমি মনে করি বলতে পারলে ওটা ভালো। হ্যাঁ, তো যেহেতু এটা মানে এই বিষয়টা নিয়ে আগে কথা বলতে হবে, সেজন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছে যেটা কি ইম্পর্টেন্ট মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত, আমার মনে হয় রিলিজন একটা ফ্যাক্টর। হ্যাঁ, যে অনেক সময় থাকে আমরা বিয়ের আগে দেখি যে মেয়েটা জব করছে, বিভিন্ন মানে প্রোগ্রামে যাচ্ছে, বিয়ের পরে যেটা হয় কি যে তুমি জবে যাচ্ছ, তুমি একটু কাভার করে যাও, মানে ওই যে জিনিসগুলা রিলিজনটাকে ওখানটায় নিয়ে আসে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ক্যারিয়ারটাকে নিয়ে একটুখানি ফোকাস করা, কারণ মেয়েদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে তার ক্যারিয়ারটা কেমন হবে, কারণ যদি সে ক্যারিয়ারে অলরেডি থাকে সেটা কন্টিনিউ করতে পারবে কিনা। কারণ শুরুতে সবাই একরকম মনে করে, পরবর্তীতে আর ওইটাকে অনেক সময় সাপোর্ট করে না। অনেক সংসার কিন্তু এভাবে ভেঙেও যায় যে আমি জীবনে কিছু করতে পারলাম না। সে যদি উইলিংলি বলে যে না আমি আর করব না, সেটা এক জিনিস। হ্যাঁ, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে ফ্যামিলির মধ্যে যে মানে লাভ অ্যাফেকশনের বিষয়গুলা। হ্যাঁ, যে অনেক সময় থাকে না যে কিছু ফ্যামিলি থাকে তারা সব কিছু মানে টাচ করতে চায় না, বা যে আমরা তুমি ওখানে বসেই আমার সাথে কথা বলো, কিন্তু আবার কেউ আছে পছন্দ করে যে না, যখন দেখা হবে আমরা একজন আরেকজনকে একটু হাত করলাম, বা আমরা মানে কি বলে মানে একটু কাছে এসে বসলাম। হ্যাঁ, এই জিনিসগুলা অনেক ফ্যামিলি, এক একটা ফ্যামিলি তো আসলে এক এক রকম থাকে। আমার মনে হয় কথার মধ্যে এত তো আসলে ডিরেক্টলি অনেক কথা বলা যায় না, কিন্তু কথার মধ্যে যদি আমরা ওই টপিকগুলো একটুখানি নিয়ে আসতে পারি, মানে সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট বিষয়। আরো কিছু ফ্যাক্টর মানে আছে আমার মনে হয়, যেমন মানে আমি তোমার লাস্ট পয়েন্টটা অতটা বুঝিনি, মানে টাচ করাটা মানে লাভ এফেকশনের বিষয়টা হচ্ছে কি যে ইন্টিমেসিটা যখন আমরা প্রকাশ করব তখন টাচ করে প্রকাশ করব কিনা, সেটা মানে সে কিভাবে চায়। হ্যাঁ,
কিছু কিছু মেয়ে আছে যে তারা চায় যে হ্যাঁ আমি যখন মানে আমার যখন মন খারাপ হবে তুমি আমার পাশে বসবা, আমার হাতটা একটু ধরো। ওকে, বুঝেছি। আবার কেউ কেউ বলে যে না আমি ধরাটা আমি পছন্দই করি না। হ্যাঁ, সো কথার মধ্যে যদি ওই জিনিসগুলা একটু আসে, কারণ এটা নিয়ে একটা সময় অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যেমন অনেক সময় কিন্তু এটা দেখা যায় যে লাভ ম্যারেজ ছিল, কিন্তু ওই যে বলে যে বিয়ের আগে তো তুমি এরকম ছিলা, বিয়ের পরে তুমি এমন করো কেন? হ্যাঁ, তখন তো কারণ আসলে বিয়ের আগের সিনগুলো তো আসলে ডিফারেন্ট থাকে, আমরা একটা সাইড সব সময় দেখি, এবং বিয়ের পরে তো আমরা অল দ্য টাইম একসাথে থাকতে থাকি, তখন আমাদের মানে প্রত্যেকটা বিহেভিয়ারগুলো চলে আসে। হ্যাঁ, সো এটা মানে আমার কাছে মনে হয় যে এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে এটা নিয়ে কথা বলা যেতে পারে ফ্যামিলির বিষয়গুলা, এবং মানে একটু ওপেনলি যদি কথাগুলা বলতে পারে। হ্যাঁ, অনেক সময় থাকে যে শাই ফিল করে যে এটা নিয়ে বলবো কি বলবো না। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে বিহেভিয়ারাল কিছু বিষয় যদি উপস্থাপন করা যায়, যেমন ধরেন অনেকে থাকে না যে আমরা বলে ফেলি যে আমি কিন্তু চট করে রেগে যাই। হ্যাঁ, আমি অনেক সময় আমি খুব অস্থির থাকি, আমি আমার ওই ধৈর্যটা তখন থাকে না। হ্যাঁ, তো এই মেসেজটা দিলে হবে কি, মানে তার মাথায় কিন্তু জিনিসটা থাকবে যে ও আচ্ছা, মানে ওর মধ্যে তো এই নেচারটা আছে, কিন্তু এটা প্রস্তুতি থাকবে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে যখন এই সিনগুলো আসে তখন তো আসলে ওটা অনেক সময় মনে থাকে না, একটু অ্যাকসেপ্ট করা মুশকিল হয়। ফোন চলে এসছে, আমরা একটু ফোনটা নিয়ে আসি, আমাদের বিরতির পরে আমরা আবার শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি, আমি তো গত সপ্তাহে ছিলাম, ট্রান্সফার আজকে একটু পাইলাম। সরি, আপনাকে বলছি যে আমি আজকে দীর্ঘ 18 বছর বিয়ে করেছি। 18 বছর ধরে বিয়ে হয়েছে, তারপর এখন মনে করি যে আমি থাকি ঢাকায়, আমার ওয়াইফ দেশে থাকে। আচ্ছা, এখন মনে করেন যে আমাদের সম্পর্কটা যেটা বলতে চাচ্ছি যে আমাদের মানে ওরকম ভাবে যে আমার স্ত্রী আমাদের কাছে চায় না, বা তার কারণটা কি? আমার কাছে থাকতে চায় না মানে কি? মানে কি একসঙ্গে যখন থাকা হচ্ছে তখন স্ত্রী শারীরিক সম্পর্ক করতে চাইছে না, শারীরিক সম্পর্কে আগ্রহ দেখাচ্ছে না? জি 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 জি। ওকে, এটা কবে থেকে? এটা দীর্ঘ মনে করেন যখন আমি বাড়িতে পাঠাই দিই তখন থেকে শুরু হয়েছে। কবে বাড়িতে পাঠানো হয়েছে ওকে? আমি দীর্ঘ 4 বছর ধরে বাড়িতে পাঠাই দিচ্ছি। তার আগে কি ঢাকায় ছিল স্ত্রী? জি, তার আগে ঢাকাতেই ছিলেন স্ত্রী? তার আগে ঢাকাতেই ছিলাম। বিয়ের পর থেকে ঢাকাতেই, কিন্তু 4 বছর আগে স্ত্রীকে দেশে পাঠানো হয়েছে, তাই কি? এটা কি, এটার কারণটা কি ছিল পেছনে? না, এর পিছনে কারণটা আমি কিছু দেখতে পাচ্ছি না। যে না, স্ত্রীকে পাঠিয়ে দেওয়ার পেছনে কি কারণ ছিল? সেটা করোনার কারণে। কোভিডের সময়? যে কোভিডের সময়। তো কোভিড তো শেষ হয়ে গেছে আগেই। আমার আর্থিক সংকটের কারণে আমি আচ্ছা, মানে কোভিডের সময় থেকে কি আর্থিক সংকটটা হয়েছে, নাকি আর্থিক সংকটটা আগেও ছিল? এটা কোভিডের কারণে আমার আর্থিক সংকটটা হয়েছে। কোভিডের সময় হয়েছে? কোভিডের সময় কি আর্থিক সংকটটা তখনই হয়েছে? কি কারণে কোভিডের সময় কি অসুবিধা হলো যে আর্থিক সংকট তৈরি হলো? এটা ব্যবসা বাণিজ্য মনে করেন যে আমি ঠিক মতো করতে পারি না। এই আমি আমার বসা ছিলাম বা বেকার ছিলাম। তো স্ত্রী কি অভিমান করেছে সেজন্য শারীরিকভাবে সে চাইছে না কাছাকাছি আসতে? এই কারণে তার ভিতরে কোভিডের ভিতরে আমার একটা ছেলে হয়েছিল আসতে, ছেলের 4 বছর। হ্যাঁ হ্যাঁ, এই ছেলে হওয়ার পর থেকে এখন মনে করেন যে আমাকে আর কাছে ঢুকতে দেয় না আর কি, খুব কম। আচ্ছা, মানে ছেলে হওয়ার সাথে কি ওটার কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে কোনো খুঁজে? না, এরকম তো পাচ্ছি না। তার কারণ আমি কখনো প্রশ্ন করি নাই যে কারণটা কি বা কি আসে বিষয়। মানে ও একেবারে অনীহা প্রকাশ করছে? মানে যা নিয়ে সব জোর করে নিতে হয়, সহ্য করে নিতে হচ্ছে, জোর করে। আচ্ছা, যেটুকু নেওয়া হচ্ছে জোর করে নিতে হচ্ছে। ও খুব প্রতিবাদ করছে তখন? জি। আচ্ছা,
তো এটা তো অনেকটা তো মানে আমরা যেটা ইংরেজিতে বলি যে রেপ করা হয়, তাই না? এরকম কি মনে হয় যে স্ত্রীকে রেপ করা হচ্ছে? যদিও মানে রিলিজিয়নে বলে যে স্ত্রীকে রেপ করা হয় না, কিন্তু মানে জোর করেই তার সঙ্গে শারীরিক মিলনটা করতে হচ্ছে, তাই তো? তাতে করে কি তার প্রতিক্রিয়াটা কেমন হচ্ছে স্ত্রীর? তখন তার প্রতিক্রিয়া আগ্রহ তখন বাড়ে, যখন আগ্রহ আমি যখন যাই তখন বাড়ে। তাছাড়া কেউ আসে না যে এই স্ত্রী স্বামীর কাছে টানলো বা নিল, এরকম কিছু আমি পাই। আচ্ছা, তাহলে তো রেপ করা হচ্ছে না, ও তখন আগ্রহী হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে এটা কি করে মানে হ্যান্ডেল করব, নাকি মানে কিভাবে এই জিনিসটাকে মোকাবেলা করব, এরকম? আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম। হ্যাঁ, প্রশ্ন করতে মনে করেন যে আমি যখন স্ত্রীর কাছে মিলন করতে যাই তখন মনে করেন যে আমার অতি দ্রুত বীর্য পাস হয়ে যায়, তার কি কোনো প্রতিকার আছে কিনা? আচ্ছা, একটু যেটাকে আমরা ইংরেজিতে বলি আর্লি ইজাকুলেশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, ওটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা কি মানে সেটা হওয়ার পর থেকে কি স্ত্রী অনীহা প্রকাশ করছেন? আচ্ছা আচ্ছা, আগে এটা ছিল না? আগে এটা ছিল না। তো আচ্ছা, এটাতে তো অবশ্যই মানে পার্টনাররা একটু অনাগ্রহী হয়ে পড়ে আস্তে আস্তে। হ্যাঁ, তো এটা কোনো চিকিৎসা নেওয়ার চেষ্টা হয়েছিল কি? না, আমি বেসিক্যালি কোনো চেষ্টা করি না, কারণ আমি নিজে থেকে একটু খুব আনমনা ছিলাম, কি করব কি খাবো, কনফিউজড। ওকে, কনফিউজ ছিলাম। বয়সটা কার কত চলছে এখন? জি, আমার 44। আচ্ছা, ওর স্ত্রীর 34। 34, তার মানে 10 বছরের গ্যাপ, তাই তো? আর সন্তান কজন? সন্তান 4 জন, 2 ছেলে 2 মেয়ে। বাবা, দরকার ছিল এতজন? আল্লাহ জান, আল্লাহ দিয়েছে ম্যাডাম, কি করব বলেন। ঠিক আছে, বাট একটু ব্যবসাও তো ভালো চলছে না, অর্থনৈতিক সংকট আছে, তো সেজন্য বললাম আর কি, তাই না? মানে বাচ্চাদেরকে বড় করতে হলে সুন্দর করে তো অর্থনৈতিক ব্যাপারটাও খুব জরুরি ভাবে আসে। ঠিক আছে, আমরা সেটা তো ম্যাডাম আমার লাস্টে ছেলে হওয়ার পর থেকে আমি একটু আর্থিক সংকটে পড়ে গেছি। তার আগে তো আল্লাহ পাক আপনাদের ভালোই চলছিল, খুব ভালো ছিলাম। ওকে, ঠিক আছে। এখন আর্থিক সংকটটাও আছে, সন্তানও 4টা, স্ত্রীও আগ্রহ দেখাতে পারছেন না শারীরিক সম্পর্কে, অনেকগুলো সমস্যা একসাথে তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটাও পেয়ে গেছি। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, কেমন? একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে? আমার একটা আছে। আচ্ছা, আপনার ওয়াইফের কি ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের সমস্যা, হার্টের কোনো সমস্যা বা হচ্ছে এরকম সমস্যা আছে? যেটা থাইরয়েডের সমস্যা আছে, আমি এটার জন্য ওষুধ খাওয়াইতেছি। ওষুধ খাচ্ছে না? জি জি জি, ঠিক আছে, ওটা ডক্টরের সাথে কথা বলে নেবেন। আর এটাই। হ্যাঁ, আর প্রশ্ন আছে? আর প্রশ্ন নেই। আচ্ছা, আপনি তো বললেন আপনাদের 2 ছেলে 2 মেয়ে, আপনার ম্যারেজ লাইফ কত দিনের, মানে কত বছর হলো বিয়ে করেছেন? বলতে আমি প্রেম করে বিয়ে করি নাই, আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমি বিয়ে করছি আজ 24 বছর। আচ্ছা, তো যখন বিয়ে করেছিলেন ওই শুরু থেকে আপনার ওই আর্লি ইজাকুলেশনের বিষয়টা ছিল? না, ওই বিষয়টা ছিল না, এই জন্য 5 বছর ধরে এটা হচ্ছে, লাস্ট 5 ইয়ার্স ধরে। জি। আচ্ছা, 5 ইয়ার্স আগে কি স্পেসিফিক কোনো কিছু হয়েছিল, মানে আপনি ভয় পেয়ে গেছেন বা? এই ধরনের কখনো আমি করি নাই। আমি আমার মনে করেন যে যখন মন চাইতো তখনই যাইতাম, কিন্তু ওই কারণে তেমন একটা বেশি সাহস পেতাম না আর কি। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারলাম। বা অনিয়া করে, সেই জন্য আমি মানে শেষের কথাটা না ঠিক মতো পরিষ্কার হলো না, মানে এর আগে আর্লি ইজাকুলেশনটা ছিল না, তারপর? আমি মনে করেন যে যখন বিয়ের পরে যখন ওনার 15 বছর যাবত আমার খুব ভালো চলছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে মনে করেন যে দীর্ঘ আমার 5 বছর ধরে আমার খুব একটু ক্রিটিক্যাল যাচ্ছে বলতে যে করোনার পরে, যে বললাম না যে করোনার পর থেকে আমার হচ্ছে। এটার আমি কারণটা আসলে এখন নিজেও বুঝতে পারিনি যে কারণটা কি।
আচ্ছা, একটু আমার একটা প্রশ্ন ছিল, একটু ডিপ্রেশন হয় কি মাঝে মাঝে, একটু মন খারাপ থাকে, এগুলো হয়? কার আমার? হ্যাঁ, যেহেতু একটু রোজগারও ভালো চলছে না, একটু কি ডিপ্রেশন হয়? হ্যাঁ, সেটা আমার আমার তো মানসিক চাপ থাকে। আমি সবসময় চাই আমার স্ত্রী ভালো থাকুক বা আমার না না, সেটা তো বুঝেছি, কিন্তু সব দিক থেকে তো এখন ভালো থাকা সম্ভব হচ্ছে না, সেখান থেকে একটু মানে বিষণ্ণতা কাজ করে কিনা, তোমার একটা প্রশ্ন ছিল বোধহয়। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই 5 ইয়ার্স আগে যে মানে ওই সময়টা, মানে আপনি বললেন যে করোনার সময়ের পর থেকে কি এরকম হচ্ছে, নাকি করোনার আগে থেকে আপনার আর্লি ইজাকুলেশনটা স্টার্ট হয়? না, করোনার পর থেকে আমার আর্লি করোনার পর থেকে এরকম হচ্ছে। তখন কি ওয়াইফ চলে গেলেন, মানে ঢাকা, মানে ইয়েতে পাঠাই দিলেন বাড়িতে? জি জি, দেশে পাঠাই দিয়েছি বাড়িতে। ওই সময় কি একটা গ্যাপ হয়ে গেল আপনাদের রিলেশনশিপে? গ্যাপ বলতে তখন এখনো আমি সপ্তাহে বা 15 দিন পর পর যখন আমার মন টান দেয়, তখন আমি আবার বাড়িতে চলে যাই। যেটা টান থাকে, এই টানের কারণে আমি বাড়িতে চলে যাই। কিন্তু চলে যাওয়ার পরে আমাকে এই যে বললাম না যে আমার বীর্য তাড়াতাড়ি পড়ে যায়, বা আমি মানে স্ত্রীকে পরিপূর্ণভাবে করতে পারি না, এই জন্য নাকি আমি বুঝতেছি না। হয়ে গেছে, আর প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ। এটা তো খুব কষ্টের একটা জায়গা, তাই না? আমরা বুঝতে পারছি যে মানে আমাদের এই ধরনের ইস্যু যখন হয় আমরা বলতেও পারি না সবাইকে, এবং স্ত্রীও কষ্ট পাচ্ছেন একই সাথে। তো আমরা সমব্যথী হয়ে রইলাম, আমরা আলোচনা করছি। কেমন? আমাদের আলোচনা শুনলে ভালো হয়। হয়তো আমাদের বিরতির সময় হয়ে গেছে প্রায়, বিরতির পরে যদি আমাদের টানতে হয়। আচ্ছা, 1.5 মিনিট সময় আছে, আমরা 1.5 মিনিটে যেটুকু সময় পাই আমরা বিরতির আগে আলোচনা করব। আমরা দরকার হলে বিরতির পরে টানবো এটা। ওকে, তুমি যদি বলতে চাও আগে। আচ্ছা, এই ফোনটা নিয়ে বিষয়টা হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ, দুটো বিষয় এখানে। ওয়াইফের হচ্ছে আগ্রহটা কম, একটা বিষয় বললেন, এখন কমে গেছে। আর ভদ্রলোকের এখন হচ্ছে সময় কম পাচ্ছে উনি। দুটো আসলে অনেকগুলো কারণের মধ্যে। সময় কম পাচ্ছে এটা বুঝিনি। সময় কম পাচ্ছে বলতে অতি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রিমেচুর ইজাকুলেশন সময়টা মানে হ্যাঁ, যতক্ষণ ওনার মনে হচ্ছে যতক্ষণ তার চেয়ে ডিউরেশনটা কমে গেছে ওনার। হ্যাঁ, যে কারণে ওনার কাছে মনে হচ্ছে যে সম্পর্কটাতে সমস্যা হচ্ছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে বিস্তারিত আলোচনা করা দরকার। প্রথম বিষয়টা হচ্ছে এই সম্পর্কগুলো ঠিক করার জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছাড়া বাইরে কিছু কাজ থাকে যেগুলোকে আমরা ফোরপ্লে বলি। রিলেশনশিপের ক্ষেত্রে এগুলো হচ্ছে খুব বেশি প্রথমে শুরু করতে হয়। এই হাজব্যান্ড ওয়াইফ মিলে গল্প করা, একসাথে মজার কিছু করা, তারপরে হচ্ছে পরবর্তীতে অনুমতি নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় টাচ করা, এবং এটা অনেকক্ষণ করে দুইজন যখন রেডি হয় তখন মেলামেশা করতে গেলে অনেক সময় এটা সমাধান হয়। দ্বিতীয়ত, হাজব্যান্ডের যদি কখনো, সেটা বোধহয় ইরেকটাইল ডিসফাংশনে বলা হয় বেশি, এখানেও বলা হয়। আর একটা ট্রিটমেন্ট আছে 4 স্টেজ থেরাপি বলে। তো 4 স্টেজ থেরাপি বলতে আমাদের 4 স্টেজেস, 4টা স্টেজ আছে। এই 4টা স্টেজ থেরাপিতে আমরা বিহেভিয়ার থেরাপি বলে। এই বিহেভিয়ার থেরাপিটা আমরা প্রথমে যেটা করি, হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মিলেই এই কাজগুলো করতে বলা হয়। প্রথমে হচ্ছে দুজন মিলে ঠিক করবে যে কে রিসিসিভ থাকবে, কে ডমিনেন্ট থাকবে, মানে কে নিবে এটা আর কে হচ্ছে দিবে। ধরেন হাজব্যান্ড যদি দেয় তাহলে কি করবে, হাজব্যান্ড ওই সময় হচ্ছে বিরতির সময় হয়ে গেছে, মানে সেন্টেন্সটা শেষ করে ফেলে, জাস্ট হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় টাচ করবে, জেনিটাল অংশগুলো ছাড়া, সেক্সুয়াল যে পার্টগুলো ছাড়া, অন্য শরীরের অঙ্গ প্রথম। এইভাবে 4টা ধাপ। আমরা বিরতির পরে এসে বাকি ধাপগুলো কথা বলবো। আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, চট করে বিরতি সময় হয়ে যায়, আমরা ঘুরে আসছি বিরতি থেকে। আমরা এই দর্শকের ফোন নিয়ে আলোচনা করব বিরতির পরে, যদি আমাদের অন্য কোনো ফোন না চলে আসে চট করে, তারপরে এটা আমরা আলোচনা করতে চাই, কারণ দর্শক নাহলে মানে অখুশি থাকবে। আমরা ঘুরে আসছি বিরতি থেকে, অল্পক্ষণ পরেই ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে বিয়ের আগে আমরা হবু স্বামী স্ত্রী যারা আছি তারা কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগে আলোচনা করে নেব। সেটা নিয়ে আমাদের একজন অতিথি কিছুটা বলার সুযোগ পেয়েছে, বাট আমাদের একজন দর্শক ফোন করেছিলেন আমাদের বিরতির ঠিক আগে, কিন্তু সেটা নিয়ে কোনো পুরোটা আলোচনা আমরা করতে পারিনি। আমরা সেই ফোনের আলোচনা একটু ফেরত যাচ্ছি।
তো বিথি তুমি কি একটু আলোচনা করেছিলে নাকি না ও আলোচনা করেছিল তুমি একটু করেছিলে? আমি শুধু শুরু করেছি। হ্যাঁ তুমি একটু তোমারটা শেষ করো তারপর বিথির কাছে যাচ্ছি। আমরা চারটা ফোনটা ছিল যে একজন দর্শক ফোন করেছেন যে তাদের শারীরিক সম্পর্কে কিছু সমস্যা আছে। আমরা চারটা স্টেজের কথা বলি সেক্স থেরাপিতে। এই চারটা স্টেজ হচ্ছে, প্রথম স্টেজটা আমি বলেছিলাম যে নন জেনিটাল সেন্সাস ফোকাস। জেনিটাল বলতে সেক্সুয়াল যে অর্গানগুলো আছে, ব্রেস্ট, ভেজিনা বা পেনিস, এই আমার মনে হয় এগুলোকে একটু সংক্ষেপে বলে ফেলো। হ্যাঁ, এই অর্গানগুলো ছাড়া বাকি জায়গাগুলোতে কিছুক্ষণ টাচ করতে, একবার হাজবেন্ড করবে কিছুক্ষণ, তারপর ওয়াইফ কিছুক্ষণ টাচ করবে, এইভাবে 7 থেকে 10 দিন চলবে। এত বিস্তারিত লাগবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে স্টেজগুলো বাদ দিয়ে তুমি আরেকটু তোমার জায়গা থেকে যদি কিছু বলা থাকে, কিন্তু বইতেই লেখা আছে, ওরা পড়ে নিতে পারে। এইভাবে 4টা স্টেজ করলে তখন হয় কি আপনার অ্যাংজাইটিটা অনেক কমে যায় এবং একজন আরেকজনের সাথে হচ্ছে খুব ভালো বন্ডিং হয়। এর পাশাপাশি আরো ছোট ছোট কিছু টেকনিক আছে যেগুলো হচ্ছে স্ট্রেস ম্যানেজ করা, যদি কারো স্ট্রেস থাকে। আর হচ্ছে আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের অনেক প্রোগ্রামে আমাদের অনেক ভিডিও আছে, এগুলো দেখে উনি জানতে পারবেন। কিছু রিল্যাক্সিং কিছু করা, এবং হচ্ছে যখন মেলামেশা করতে যাবে তখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিয়ে যাওয়া, ক্লান্ত না হয়ে যাওয়া, আরও একটু ফ্রেশ থাকা, মাইন্ডটা স্থির করা, এই জিনিসগুলো থাকবে। এর পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কিছু টেকনিক আছে, ছোট ছোট টেকনিক, যেগুলো দিয়ে ওয়াইফের দিয়ে করে নিতে হয় টাইম বাড়ানোর জন্য। আপনার সেটা হচ্ছে ডিটেইলে যেও না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডিটেইলে যেও না। যেই টেকনিকগুলো আপনি যদি একজন প্রফেশনাল একটু, আমার মনে হয় এগুলো মানে পড়লেও সে ইন্টারনেটে পেতে পারবে। ইন্টারনেটে হ্যাঁ, প্রফেশনাল একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করলে আপনার যদি একটা ডিটেইল অ্যাসেসমেন্ট করে আপনার হচ্ছে কি কি টেকনিক কি করতে হবে, এগুলো খুব ভালোভাবে ট্রিটমেন্ট হয়। এবং যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে তাহলে সাইকোথেরাপি দিয়ে এটা ম্যানেজ করা যায়। আমার কাছে যেটা ওনার কথা শুনে অ্যাকচুয়ালি মনে হয়েছে আপা, উনি আসলে ওই যে বললো না যে ওই সময়টা মানে ওয়াইফকেও মানে কোভিডের কারণে এবং টাকা পয়সার একটা হয়তো কোনো কারণে উনি ভিতরে খুব একটু, কিন্তু উনি বলেছেন যে উনি একটা স্ট্রেস ফিল করেন। হ্যাঁ, স্ট্রেস ছাড়া ওনার হয়তো আরো কিছু বিষয় আছে যেগুলোতে উনি মানে অ্যাংশাস থাকেন। হ্যাঁ, কারণ একটা জিনিস তো আসলে হঠাৎ করে হয় না। হ্যাঁ, এবং মানে এটা গ্র্যাজুয়ালি হয়েছিল, উনি ওটা আসলে বুঝেনি, এখন সাডেন দেখতে পাচ্ছে যে এই ঘটনাগুলো হচ্ছে, সেজন্য ওনার কাছে। তো আমার মনে হয় যে উনি যদি ওই জায়গাগুলা নিয়ে যে মানে একটু স্পেসিফিক করে যে হ্যাঁ আমার কোথায় কোথায় প্রবলেম হয়, বা আমি স্টার্ট করতে গেলে কোন জায়গাটায় আমি মানে আটকিয়ে যাচ্ছি, হ্যাঁ মানে নিজেকে যদি একটু ফোকাস করে যে নেক্সট যখন একটা রিলেশনশিপে যাবে তখন সে যদি ওই জায়গাটা একটু ফোকাস করে যে কোথায় আমার অ্যাকচুয়ালি প্রবলেম হয়। আবার অনেক সময় কিন্তু এরকম থাকে যে পার্টনার এমন একটা কমেন্ট করে যেই কমেন্টটা ভালো লাগে না, তখন কিন্তু আবার আর্লি ইজাকুলেশনও হয়ে যায়। হ্যাঁ, যেমন আবার পার্টনাররা অনেক সময় একটু দোষারোপও করে। হ্যাঁ, ব্লেম দেয়। হ্যাঁ, কারণ ব্লেম দেওয়াটা স্বাভাবিক, কারণ ওর তো আসলে এটা হচ্ছে না, স্যাটিসফ্যাকশন হচ্ছে না। হ্যাঁ, আবার যেটা ও জিয়ানুরও যেটা বললো যে আসলে একটা প্রিপারেশনেরও তো একটা বিষয় থাকে। হ্যাঁ, যেমন ওনার হিস্ট্রিতে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি আগে কি করতো, যে উনি ফ্রিকোয়েন্টলি উনি রিলেশন করতো, ওনার কাছে মনে হতো যে এটা কোনো ব্যাপার না, হয়তো ওয়াইফ ওই জন্য প্রিপেয়ারও ছিল। এখন তো ওয়াইফের সাথে একটা গ্যাপ, এখন কিন্তু হুট করে গেলেই একটা রিলেশনে কিন্তু এইভাবে যাওয়া যায় না, মেন্টালি তো একটা প্রিপেয়ার হওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সো হয়তো ওয়াইফ প্রিপেয়ার হতে হতে উনি ওই দিক দিয়ে ধৈর্য হারা হয়ে যান। হ্যাঁ, আমার মনে হয় এরকম কিছু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা গ্যাপ হয়ে যাচ্ছে, যার জন্য এই প্রবলেম। আর একটু ওয়াইফের সাথে মানসিক দূরত্ব কি হচ্ছে কিনা এটাও কিন্তু একটু খেয়াল করা দরকার, তাই না? যে ওয়াইফ অনেক সময় ওয়াইফরা বলছে না, ওয়াইফ হয়তো বলছে না, কিন্তু দুজন তো দুই জায়গায় থাকে, যথেষ্ট তো দুজন একসঙ্গে গল্প করা বা দুজনের সময় কাটানো তো হচ্ছে না, সপ্তাহান্তে যাচ্ছে, সেও ক্লান্ত থাকছে। কিন্তু মানে আগে যখন একসঙ্গে ছিল তখন একটা জীবনের ছন্দটা আলাদা ছিল, এখন ছন্দটাও তো পরিবর্তন হয়ে গেছে। তো মেবি একটা মানসিক দূরত্ব হয়ে গেল কিনা সেটাও একটু ভেবে দেখার বিষয়। আমাদের ফোন আছে, আমরা তো ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে মনোপজের পরে যেটা একটা
আমাদের সমাজে বা ধারণা তৈরি আছে, বা আমার বন্ধু বান্ধবীদের কাছে যেটা শুনি যে মনোপজের পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা মেয়েদের থেকে কমে যায়। তো এই জিনিসটা মাথায় থাকার পরে যারা মনোপজে চলে যায় তারা আসলে ভাবতে শুরু করে যে তারা বোধহয় ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তারা হাজবেন্ডের কাছে গুরুত্ব কমে যাচ্ছে। তো এই ব্যাপারটা কি আসলে মানসিক, নাকি এটা আসলেই সত্যি যে এটা আসলে ধরনের কিছু হয়? এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করেছো, তোমাকে তো খুব শিক্ষিত মেয়ে মনে হচ্ছে। তুমি কি ইন্টারনেটে ঘাটাঘাটি করেছো একটু? খুব অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আছে কিন্তু সেখানটায়। হ্যাঁ আছে, আমি তো ইন্টারনেটে ঘাটাঘাটি করে আমি নিজে জানতে পারি, আপনারা বললে অনেকেই জানতে পারবে, সেজন্য আসলে তুমি যেটা জানো সেটা তো একটু আমাদেরকে বলতে পারো। তুমি কি জেনেছো ওখান থেকে? না, আমার যেটা জানা বা আমি আমার সার্কেলের মধ্যে যেটা বলি যে এটা আসলে মানসিক একটা ব্যাপার। নিজেকে অতটা দুর্বল না ভাবা বা নিজেকে ওভাবে না ভাবা যে আসলে আমি ফুরিয়ে গেছি, এই সময়টাই নিজেকে আবার নতুন ভাবে তৈরি করা, নিজেকে আবিষ্কার করা, আরো সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার একটা সময়। আমি যদিও আমি এখনো যে আমি আসলে মনোপজে এখনো আসিনি, আমার সাইকেলের ভিতরে যারা আছে তারা বলছে না তুমি যেটা বলছো তুমি এটা এক্সপিরিয়েন্স করো নাই তাই এটা বলছো। হ্যাঁ, যার জন্য আমি বুঝতে পারছি না যে আসলে কি জিনিসটা কি রকম, যেহেতু আমি জায়গাটা এখন আসিনি। ওকে, মানে তোমার আগ্রহ হচ্ছে যে তুমি যারা মেন্টাল হেলথ প্রফেশনালস যারা এখানে বসছেন তাদের মুখ থেকে একটু শোনা যে মেনোপজের পরে আসলে কি আগ্রহটা কমে যায় কিনা, তাই তো? কমে যায় কিনা, হ্যাঁ। মেয়েরা যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমার কিছু ফ্রেন্ডরা ছিল মেনোপজে চলে গেছে, ওরা কিছুটা ডিপ্রেশনে চলে গেছে। আমরা যখন গল্প করতে বসি তখন শুনি যে এরকম কারো কারোর কাছ থেকে ওরা ডিপ্রেশনে যাচ্ছে, বা হাজবেন্ডের সাথে তাদের কিছুটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, তারা ভাবছে যে আসলে তারা হাজবেন্ডকে হ্যাপি করতে পারছে না। ব্যাপারটা কি আসলে তাই কিনা, নাকি এটা আসলে এটা নাকি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বা কোনো মেন্টাল হেলথ সাপোর্ট যারা দেয় তাদের কাছে যাওয়া উচিত কিনা, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু আলাপ করা। এক্সেলেন্ট কোয়েশ্চেন, আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ। হ্যাঁ, যে তুমি নিজে পড়াশোনা করেছো এবং তুমি চেয়েছো যে প্রফেশনালদের কাছ থেকে শোনা। আর এখন আমি একটু কাজ করি, উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, আমি অনেক মেয়েদের সাথে মিশি, সিনিয়র জুনিয়র অনেকের সাথেই আমার ওঠা বসা। তুমি কি বলে ডেভেলপমেন্টে কোন ফিল্ডে কাজ করছো বললে? আমি হচ্ছে যে উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, আর আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন, একটা সোসাইটি, হাউজিং সোসাইটির একটা নির্বাচিত একটা পোস্টে আছি। আর টুকটাক বিজনেস আছে আমার, বিজনেস আছে। ভেরি গুড। ওকে, তো তোমার আপনারা একটু ডিটেইলস বলেন। তোমার প্রশ্নটা এখন 50, আমি 58, বাট আমার এখনো আসলে ওই স্টেজটা আসেনি। তুমি এখন 50 টাচ করেছো? হ্যাঁ, আমি 50, বাট ইউ আর স্টিল নট মানে ইনটু দ্যাট পিরিয়ড আর কি। ওকে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? ওকে, একটা কোশ্চেন ছিল। এই যে যখন আপনি আপনার ফ্রেন্ডদের বিষয়গুলো শুনছেন যে তারা এরকম হচ্ছে, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? না না, আমি ভয় পাচ্ছি না, কারণ আমি নিজেই তো আসলে বলেছি যে আপার কথায় যেটা বললাম যে আমি নিজে তো পড়ালেখা করি এই ব্যাপারটার উপরে। শুনে যখন আমি ওরিড কিছুটা হয়েছে, আমি দেখেছি ঘেটেছি যে আসলে এটা কি, কিন্তু আমি নিজেকে ওভাবে প্রিপেয়ার করেছি, আমি ভয় পাচ্ছি না। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আরো যারা শুনছে তারা যেন ব্যাপারটা এই ভয়টা থেকে বেরোয় আসে। ওকে, ঠিক আছে। and we are so thankful to you. কোন প্রশ্ন আছে? ওকে, অনেক অনেক ভালো থেকো। হ্যাঁ, অনেক শুভ কামনা তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি বলবে আগে? যেটা হচ্ছে যে উনি তো আসলে পড়াশোনা করেছেনই। হ্যাঁ, এটা তো আসলে সত্যি যেটা লাইফের একটা স্টেজ, হ্যাঁ, যে মেনোপজের বিষয়টা আসবে, এবং ওই সময়টা আসলে যে কোনো একটা স্টেজ যখন মানুষ ক্রস করে বা ওইটার মধ্য দিয়ে যায়, তখন কিন্তু আসলেও একটা নর্মাল ফ্লুয়েন্সি তো আসলে থাকে না। হ্যাঁ, বাট এটা কিন্তু আবার সবার ক্ষেত্রে একরকম না। হ্যাঁ, কিছু মানুষ আছে যে অল্পতেই ভেঙে পড়ে, কিছু মানুষ আছে যে অনেক কিছু হচ্ছে বুঝতে দেয় না, ওগুলোর ভিতর দিয়ে যাচ্ছে, তারপরেও সব কিছু এনজয় করে যাচ্ছে। এটা ডিপেন্ড করে কিন্তু মানুষের পার্সোনালিটির উপরও। হ্যাঁ, কার পার্সোনালিটিটা কেমন এবং সে কতখানি কনফিডেন্ট বা সব কিছু। যেমন আমার কাছে যেটা মনে হয় যে যারা একটু বেশি ইমোশনাল তারা হয়তো ভেঙে পড়তে পারে অল্পতেই, যে আমি এখন আর আগের মতো নাই। হ্যাঁ,
আর যারা নাকি, তারপর আবার একটা সোশ্যালিজমের একটা ব্যাপার আছে, যদি আপনার ফ্রেন্ড টেন থাকে অনেক সময় শুনলেও কিন্তু কনফিডেন্স লেভেলটা থাকেও, আচ্ছা এটা এরকম হচ্ছে, কয়দিন পর এটা আবার নর্মাল হয়ে যাবে, বাট ওই সময়টা আসলেও একটা চেঞ্জ আসে। হ্যাঁ, এবং যেটা মানসিক তো আছে, এটা তো আসলে শারীরিক একটা প্রসেস, শারীরিক প্রসেস থেকেই মানসিকভাবে ওই সময় একটা ওরিডনেস কাজই করে, যে মানে থাকে না যে আমি তো এখন আর আগের মতো নাই। হ্যাঁ, আমার একটা জায়গায় আমি মানে যখন আমরা যেমন ভাবি যে যখন কারো ধরেন একটা বয়সে এসে যদি চোখের পাওয়ার কমে যায়, ওটাও নিতে কিন্তু কষ্ট হয়। হ্যাঁ, যে আমি আর সেই ইয়াংটা দেখতে পাচ্ছি না। সো মেনোপজ আসলে একটা বড় ব্যাপার। হ্যাঁ, যে সেই সময়টা নেওয়াটা আসলে যে কোনো মেয়ের জন্য কষ্টকর, এবং সে ওই স্টেজটা যখন ক্রস করে তখন আসলেই তার এক ধরনের ডিপ্রেশন যায় এবং অল্পতেই খিটখিটে কিছুটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়, সেখান থেকে মুড সুইংস মানে মুডের ওঠানামা হয়। অনেকে রিপোর্ট করে এটা, যে আমি তো আগে এত আমি খিটখিটে মেজাজে ছিলাম না, এখন আমি কেন খিটখিট করছি এত বেশি। তো ওটাও কিন্তু হরমোনাল কারণেও হয় ওই জিনিসটা। আরেকটা হচ্ছে যে মেয়েদের মধ্যে বডিলি মানে মেইলি ভাবগুলা কমে যায়। হ্যাঁ, যে মানে যখন আমরা পড়াশোনা করেছিলাম ছিল যে মানে মেয়েদের মধ্যে একটা মানে বয় অ্যাক্টিভিটিগুলা, যেমন গলার টোনটা একটু হ্রাস হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা অবশ্য খুব রেয়ারলি হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে একটু খিটখিটে মেজাজটা সব সময় থাকে। খিটখিটে হচ্ছে বিকজ অফ হরমোনাল ইমব্যালেন্স আর কি। কিছুটা তো থাইরয়েডের একটা, তারপরে ধরেন ওই সময়টা যে যেমন নরমালি সাজগোজ করলে মেকআপে যতখানি ইয়ে দিত তখন হয়তো এফোর্টটা বেশি দিতে হবে। হ্যাঁ, যে আমি আর আগের মতো আমার সেই অবস্থাটা নাই, আমাকে একটু অন্যভাবে, তো চামড়াতেও ভাঁজ পড়ে, যেমন আমার এখন বয়সের কারণে যেটা হচ্ছে, সো হয় না, তখন আগে সৌন্দর্যটাও ধরে রাখা যায় না, সবকিছু মিলিয়ে মেয়েদের মধ্যে একটা বিষণ্ণতা তৈরি হয় আর কি। এবং যেটা মানে আমি মনে করি যে যেটা আগের থেকেই যদি প্রস্তুতিটা দেওয়া হয়, মানে খুবই সুন্দর প্রশ্ন করেছে ও, যে আপনারা একটু বলেন, আমার মনে হয় যে এই ব্যাপারগুলোরও কাউন্সেলিং হতে পারে। প্রিম্যারিটাল কাউন্সেলিং যেমন একটা খুব সুন্দর বিষয়, আমরা কেউ প্রিম্যারিটাল কাউন্সেলিং এ যাই না, কিন্তু এই যে মেনোপজের আগেও যে একটা প্রস্তুতি মেয়েদের দরকার আছে, এটারও মানে প্রি মেনোপজাল কাউন্সেলিং কিন্তু দরকার আসলে, যাতে করে আমরা ওই বুস্ট আপটা, যাতে নিজেকে বুস্ট আপটা করে রাখা যায়, আগের থেকেই যেন একটা হতাশা গ্রাস করে না ফেলে আর কি। হ্যাঁ, তো এটাও কাউন্সেলিং এর মধ্যেও মানে যদি ইনক্লুড করা যায়, আমি জানি না আমাদের দেশে মানুষ এতটা সচেতন এখনো নয়, তারপরেও আমরা করতে পারলে ভালো হয়। তুমি একটু অ্যাড করবে? এর আরেকটা বিষয় হয় কি, এই সময়টাতে আপনি বললেনই, এর পাশাপাশি খুব স্ট্রেস হয়, এনজাইটি হয়, ছেলেদেরও তো একটা পাওয়ারটা কমে যায় একটা সময়। হ্যাঁ, মিডল এজে গিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়। ওই সময়টা যখন স্ট্রেস এনজাইটি গুলো বেশি হয়, ঘুমের সার্কেলের কিছু পরিবর্তন হয় ওই সময়টাতে গিয়ে, এগুলোর উপরও কিন্তু সেক্সুয়াল লাইফের একটা ইম্প্যাক্ট পড়ে। তো এগুলো আর যদি মানসিকভাবে শক্ত হয়, আর মানসিকভাবে যে স্ট্রেস এনজাইটিগুলো ম্যানেজ করে উনি নিজেকে প্রিপারেশন করতে পারে, আমার কাছে মনে হয় অনেকখানি এই সমস্যাটা থেকে কাটিয়ে ওঠা সম্ভব। ওকে, সো স্ট্রেসটাকে কমিয়ে রাখা খুব জরুরি। আমরা একটা প্রয়োজনে সহায়তা নেওয়া, মানসিক সহায়তা। থ্যাংক ইউ জিয়ানুর। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। ম্যাম, আমার বয়স হচ্ছে 40, আমার ওয়াইফের বয়স হচ্ছে 32। আচ্ছা, 40 and 32। জি, ওয়াইফ চাকরি করছেন, একটা সরকারি চাকরি করছেন, সরকারি চাকরির বয়স হচ্ছে 10 বছর। আমার একটা বেবি আছে। মানে ওয়াইফ সরকারি চাকরি করছেন 10 বছর ধরে? জি, আমার একটা বেবি আছে, বেবির বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা। এবং এক্ষেত্রে ওয়াইফ মাঝে মাঝে ওই চাকরি চলে বিভিন্ন ছেলেদের সাথে চেটিং, এবং ছেলেদের প্রতি একটা দুর্বলতা হয়, এবং আমি যখন এটা ধরা দেই ও সরে আসে ওখান থেকে। আচ্ছা। আবার নতুন করে আবার আরেকটার সাথে এরকম চেটিং হয় এবং ধরা দেওয়ার পরে সরে আসে। কিন্তু অবশেষে ম্যাম এই 5-6 মাস যাবত ধরে একটা ছেলের সাথে খুব বেশি এঙ্গেজ হয়, এবং সেখানে ওর দুর্বলতাটাও বেশি। এটা আমি ধরা দেওয়ার পরে ও বলছে যে হ্যাঁ আমি সরে আসছি বলার পরে ওর গার্ডিয়ানের সাথে, ওর মা বাবার সাথে আমি শেয়ার করার পরে ওর মা বাবা ওরে গালমন্দ দেওয়ার পরে বলছে হ্যাঁ আমি সরে আসছি। বাট এরপরে ও ওই ছেলের সাথে তারপরেও আবার যোগাযোগ করে এবং
আমি যখন সেটাও বুঝতে পারি তখন ও আবার নূতন সিম কিনে যোগাযোগ করে। এখন অবশেষে ও কিসে যোগাযোগ করে এরপরে? হ্যাঁ, যোগাযোগ করে ওই ছেলের সাথে সেল ফোনে আবার যোগাযোগ করে, নতুন সিম হ্যাঁ কিনে। ফোনে অন্য সিম কিনে যোগাযোগ করে। আচ্ছা, নাম্বার চেঞ্জ করে যোগাযোগ করে। আচ্ছা, জি। হুম, এরপরে আমি সেটা ধরা দেওয়ার পরে সেটাও আমি ধরা দেই। ধরা দেওয়ার পরে এখন ও বলতেছে যে হ্যাঁ আমি সরে আসছি, সম্পূর্ণরূপেই সরে আসছি। বাট ম্যাম, এখন আমার দিক থেকে যে সমস্যাটা সেটা আমি মনে করছি যে আমি বারবার ওকে বাধা দিচ্ছি, তারপর বলছে সরে আসছি, কিন্তু এখন আমার মনে একটা বিষয় থাকছে, সেটা হচ্ছে আমি ওকে বলছি যে তুমি চাকরি ছেড়ে দাও, নয়তোবা ওই ছেলের বিরুদ্ধে একটা মামলা করো। হুম। এরপরে ও রাজিও হয়েছিল। বাট কার বিরুদ্ধে মামলা করবে? ওই যে তৃতীয় যে ব্যক্তিটা, যার সঙ্গে এক সম্পর্কে আবার আরেকজনের সঙ্গে জড়িয়ে ছিল। জি। তো ওয়াইফ কি বলছে যে ও ছাড়তে পারছে না, ছেলেটা ওকে ছাড়ছে না? ছাড়ছে, সেটা বলছে। কিন্তু মামলাটা কেন করবে? এটা আমি বলছি। না, মামলাটা ওই মেয়ে ছেলের বিরুদ্ধে মামলা করবে। হ্যাঁ, মানে ছেলেটা কি যখন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা সম্পর্কে জড়ায়, তাহলে মামলাটা মানে কি কারণে মামলাটা হবে? তো এখানে তো স্ত্রীরও একটা ভূমিকা আছে। হ্যাঁ, সে ঠিক আছে। কারণটা হচ্ছে আমি নিজ থেকে একটা ধারণা করবো যে ওদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, ওরা একে অপরে সরে গেছে, সেই জন্য। না, সেটার জন্য মামলা কেন করতে হবে সেটা বুঝতে পারলাম না। মানে এখানে মামলায় জড়িয়ে যাওয়া মানেই তো এখন উকিলকে পয়সা দেওয়া, চারদিকে ব্যাপারটা ছড়িয়ে যাওয়া, অনেক বিষয় ঘটবে, তাই না? এটা সামাজিকভাবেও তো জিনিসটা অন্য একটা রূপ নিয়ে নেবে। বিষয়টা হচ্ছে মানে আমি নিজেকে শান্ত করার জন্য। আচ্ছা, ও যদি ছেলের বিরুদ্ধে একটা মামলা করে তাহলে মনটা একটু ভালো লাগবে, তাই কি? হ্যাঁ, সেটা মনে করতেছি আসলে আমি। আচ্ছা, তাহলে এটা ওর কত নাম্বার সম্পর্ক? বিয়ের পরে তো একাধিক সম্পর্কে জড়িয়েছে, এটা কত নাম্বার সম্পর্ক? তৃতীয়। আচ্ছা, এবং যখনই ধরা পড়ছে তখন এসে ওখান থেকে সরে আসে, কিন্তু আবারও নতুন একটা সম্পর্ক করে, নতুন করে শুরু করে। হ্যাঁ, ওর ব্যাখ্যা কি? ও যে মানে বারবার সম্পর্কে জড়ায়, ওর কি কোনো ব্যাখ্যা আছে সেটার জন্য? কি বলে? আমি ব্যাখ্যা জানতে চাওয়াতে ও আমাকে বলে যে তুমি আমাকে বিরক্ত করো, তুমি তোমার মন থেকে আমি শান্তি পাই না, এটা আর কি। আমি বলছি সেটা তো তুমি কখনো বলোনি, আর এটার এগেনস্টে তো এইটা হয় না। হ্যাঁ, সেটাই তো, মানে এটা কোনো একটা ব্যাখ্যা মানে হতে পারে না, মানে এক্সকিউজ হতে পারে না, তাই না? তো বিয়েটা কি প্রেমের বিয়ে নাকি পরিবার থেকে ঠিক করে দেওয়া বিয়ে? পারিবারিক ভাবে হয়েছে। আর বিয়ের বয়সটা যেটা আমরা শুনলাম 10 বছর আগে, তাই তো? না ম্যাম, বিয়ের বয়স হচ্ছে 14 বছর। 14 বছর আগে বিয়ে হয়েছে। ওকে, চাকরি করছে 10 বছর ধরে, আর চাকরি যেখানে করছে সেখানেও কি সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, তাই কি শুনলাম? হ্যাঁ, সেখানেই। মানে এগুলো কি যে তৃতীয় সম্পর্ক, এটা কি চাকরির জায়গাতেই? তিনটাই সম্পর্ক চাকরির জায়গাতে? জি জি জি। আচ্ছা, ওকে, মানে যে ওর সহকর্মীদের সাথে ওর সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এরকম? না ম্যাম, সহকর্মী না, বাট এই এলাকা ভিত্তিক। আচ্ছা, ওর মানে ইয়ে না, মানে ওর কলিগ না আর কি? না। আচ্ছা আচ্ছা, ওর এলাকার কারোর সাথে জড়িয়ে যাচ্ছে। জি। ওকে, আর বিয়েটা তো সম্পর্ক করে হয়নি, পারিবারিকভাবে হয়েছে, এবং স্ত্রীর একটা এক্সকিউজ হচ্ছে যে তুমি আমাকে ঠিক মতো গুরুত্ব দাও না, না কি বলে স্ত্রী? হ্যাঁ, গুরুত্ব দেয় না, এরকমটাই। আচ্ছা, ওকে। তো এখন যেটা হচ্ছে, এখনো কি একটা সম্পর্কে রয়েছে সে? হ্যাঁ ম্যাম, এটা নিয়েই একটু টানাপোড়েন চলছে। আচ্ছা, টানাপোড়েন চলছে। এই মুহূর্তে স্ত্রী কি পাশে আছেন নাকি অন্য কোথাও আছেন? না, ও রুমে আছেন, একটু বাইরে। আচ্ছা, ওনাকে কি বলা হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে? না, বলিনি। আচ্ছা, ওকে। তাহলে আমাদের কাছে প্রশ্নটা কি? না, আসলে ও বলছে যে আমি ফিরে আসছি, কিন্তু আমি মানতে পারতেছি না। আচ্ছা, ও যে বলছে সেটা বিশ্বাস হচ্ছে না নাকি মানতে অসুবিধা হচ্ছে? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, একটা অবিশ্বাস যেহেতু ঢুকে গেছে মনে,
আবার বিশ্বাস করাটা খুব কঠিন হচ্ছে, যেটা হওয়া স্বাভাবিক। আমরা একটা বিশ্বাস ভেঙে গেলে বিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনাটা ভীষণ কঠিন হয়ে যায় আমাদের জন্য। তো সেটাই হচ্ছে। হতো যদি এটা প্রথমবার হতো। এক্স্যাক্টলি, বারবার রিপিটেডলি একই জিনিস করছে। এবং বিয়ের আগে কি ওর কোনো সম্পর্ক ছিল কিনা সেটা জানা সম্ভব হয়েছে? না ম্যাম, ছিল না, সম্পর্ক ছিল না। বিয়ের পর থেকে এরকম হচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, মানে ও বলেছে সম্পর্ক ছিল না? না, এবং আমি মোটামুটি জেনেছি সম্পর্ক ছিল না। আর ওকে ওরে ইন্টার যখন থাকে, ইন্টারে তখনই বিয়ে করি। আচ্ছা, এরপরে অনার্স মাস্টার সবই শেষ করি আমার কাছে আসার পরে। হ্যাঁ, আর সন্তান আছে কি? হ্যাঁ, 12 বছর বয়স। সন্তানের বয়স 12। সন্তান কি কখনো শুনে ফেলছে যে বাবা মা এটা নিয়ে একটু মানে মনোমালিন্য হচ্ছে? না না, সন্তান এটা জানে না কিছু? ওকে, ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। মানে আমি প্রশ্নটা কি পেয়েছি? সরি, প্রশ্নটা কি আজকে কি করা যেত? আমি আসলে ও সরে আসছে বলছে, বাট আমি মানতে পারতেছি না যে আসলে সেটা তো মানতে পারছি না। আমাদের কাছে প্রশ্নটা কি? আসলে মামলাটা করলে আসলে এটা ও আচ্ছা আচ্ছা, মামলা করবে কিনা, মানে মামলা করলে কোনো সুরাহা হবে কিনা, তাই কি? হ্যাঁ, রাইট। হ্যাঁ, আচ্ছা, মানে ছেলেটির বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ, ছেলেটির বিরুদ্ধে মামলা করবে। আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, ওদের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, ওরা উভয়ে মানে সরে গেছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, কিন্তু মামলা মোকদ্দমা হলে যে আবার এটা মানে ছড়িয়ে যায় অনেকের মধ্যে, সেটাও মানে অনেকের কাছে ব্যাপারটা খোলাসা হয়ে যাবে, সেরকম একটা সামাজিক ব্যাপারও আছে এর সাথে আর কি, সেটাই চিন্তা করছিলাম। এনিওয়ে, আমরা শুনলাম প্রশ্নটা। আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন নেই তোমার? আচ্ছা, আমার যেটা কোশ্চেন হচ্ছে যে আপনার ওয়াইফের সাথে তো আপনার 14 বছরের সংসার না, আপনি কি ওনাকে পর্যাপ্ত টাইম দেন? ওনার সাথে আপনার মানে রিলেশনশিপটা কি এরকম হয় যে কাজে থেকে এসে আপনারা একটু গল্পগুজব করছেন বা একসাথে টাইম পাস করছেন, এরকম কি হয়? হ্যাঁ ম্যাম, সেটা হয়। রেয়ার দুই একটা সময় অতিবাহিত হয়, কাজের চাপে হয়তো এড়িয়ে যাই, কিন্তু টাইম দেই। টাইম আপনি দেন? আচ্ছা, আর এরকম কি যে এরকম থাকে না, একজন খুব হাসি খুশি খুব অনেক কথা বলতে পছন্দ করে, আর একজন একটু রিজার্ভ, আপনারা কেমন, আপনি বা আপনার ওয়াইফ কে কি রকম? হ্যাঁ, উভয় মানে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি, বাট কাজের তাগিদে হয়তো একটু অ্যাভয়েড করি। আচ্ছা, এছাড়া অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি যতটা। মানে আমি যেটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে আপনার ওয়াইফ কি মন খুলে আপনাকে সব কথা বলতে পারে কিনা? হ্যাঁ, পারে, সেটা পারে, সেটা আমি কখনো বাধা দেই না, কিন্তু ওইটা সলিউশনের চেষ্টা করি। কিন্তু ও আমার কাছে অনেক কিছু লুকাতে চেষ্টা করে। ওকে, আচ্ছা, আমার তো একটা প্রশ্ন ছিল যে মানে ফিজিক্যাল ইন্টিমেসি যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, ওটা কি ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এটা ঠিক আছে। ওর পক্ষ থেকে আমাকে একদিন বলছিল যে তুমি একটু ডাক্তার দেখাবা কিনা। আচ্ছা, এটা অবশ্য বছর খানেক আগে। আমি বলছি কেন, কোনো সমস্যা তোমার কাছে মনে হয়? কারণ তুমি তো এটা কখনো বলোনি, কিন্তু হঠাৎ করে বললা। তখন আমি বুঝতে পারছি হয়তো ওর একটা গ্যাপ থাকতে পারে। এরপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আমি মিলে একবার ডাক্তারের কাছে যাব। কিন্তু ওকে জিজ্ঞেস করা হয়নি যে এই প্রশ্নটা ও কেন উত্থাপন করলো? সেটা জিজ্ঞেস করছি, কয় তুমি কি সেটা বুঝছো না? আমি এটা জিজ্ঞেস করে তো সেটা বলছে তুমি এটা বুঝছো না। আমি বলছি হ্যাঁ, আমি তো ট্রাই করি এবং তোমার তো সর্ব চাহিদা পূরণ করার চেষ্টা করি, কিন্তু তোমার গ্যাপ থাকলে সেটাও তো আমাকে বুঝাতে হবে যে হ্যাঁ তোমার গ্যাপ আছে। আমি হয়তো পরিপূর্ণভাবে বুঝতেছি না, আমি তো চেষ্টা করতেছি তোমাকে তোমার গ্যাপটা বোঝার জন্য। আচ্ছা, তুমি এই প্রথমবার আমাকে বললে, এর আগে তো কখনো বলনি। ওকে, তার মানে ওর দিক থেকে কোথাও একটা না পাওয়ার ব্যাপার আছে আর কি, তাই তো? অপ্রাপ্তি একটা অনুভব করে সে হয়তো বা। এটা এই এক্সাক্ট এক বছর আগের কথা। ওকে, হ্যাঁ, ঠিক আছে, আমরা আলোচনা করি না। অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সেনসিটিভ ইস্যু আলোচনা করার জন্য। আমরা আলোচনা করছি, কেমন? অনেক ধন্যবাদ আবারও। হ্যাঁ,
কে আগে বলবে? শুরু করি আমি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বলো যাতে করে একটু বলতে পারি। সম্পর্কগুলোতে কি হয়, মানে একটা লাভ ল্যাঙ্গুয়েজ বলে, এই লাভ ল্যাঙ্গুয়েজ সাধারণত মানুষের 5 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ থাকে। আরেকজনের কথাবার্তা শোনা, ফিজিক্যাল টাচ করা, একজন আরেকজনকে গিফট আদান প্রদান করা, কোয়ালিটি টাইম দেয়া, একটা টাইম, এমন একটা টাইম দেয়া যে সময়টা শুধুমাত্র ওনাকেই নিয়ে ব্যস্ত থাকবেন, ওই সময় মোবাইল, ফেসবুক বা ইন্টারনেট অন্য কিছু থাকবে না, বাচ্চারা থাকলে থাকতে পারে, এবং তার জন্য কিছু করা। এই যে 5টা লাভ ল্যাঙ্গুয়েজ, এই লাভ ল্যাঙ্গুয়েজগুলো যদি কারো ছোটোবেলায় ঘাটতি থাকে, পরিবার থেকে কম পেয়ে থাকে, ওইটা কিন্তু পার্টনারের উপর একটা চাহিদা থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে সাইকোলজিক্যালি যদি এইটা অ্যাসেস করা যায় যে ওনার কোনটা ঘাটতি আছে, এটা হাজব্যান্ডের কাছে বা ওয়াইফের কাছে পেতে গেলেই পাওয়ার জন্য কিন্তু মানুষ একটা সম্পর্কে থাকে, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। তো এগুলো না পেলে তখন হয় কি, এই কচুরিপানার মতো এক জায়গায় স্থির না থেকে আরেক জায়গায় ছুটোছুটি করে। তো এইটা আমার কাছে মনে হয় দুইজন মিলে। তুমি মানুষকে কচুরিপানা বানিয়ে দিলে? না না, মানে কচুরিপানারা যেমন স্থির থাকে না। ঠিক আছে, আমি যোগ করছি। না ঠিক আছে, আমি একটা ইয়েতেও পড়ছিলাম, এটা লেখাও পড়ছিলাম, লিখছে যে যখন মানুষের সম্পর্ক স্থির হয় না, কচুরিপানার মতো ভেসে ভেসে বেড়ায়। ওইটা মাথায় আসছে, তো ওই জন্য আমি বলছিলাম ওই ব্যাপারটা। তো আরেকটা বিষয় হয় কি, তো এই যে ব্যাপার বললাম লাভ ল্যাঙ্গুয়েজের ব্যাপারগুলো, এগুলোর জন্য সবচেয়ে ভালো হয় ওনারা দুইজন যদি মিলে কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে একটু বসে অ্যাসেস করে আসলে ওনার চাহিদাগুলো কি চাচ্ছে, ওনার ওয়াইফ কি চাচ্ছে, হাজব্যান্ড কি চাচ্ছে, চাহিদাগুলোর মধ্যে আসলে মিল অমিল কোন জায়গায়, কোনগুলো পূরণ হচ্ছে না। আরেকটা রিলেশনশিপে মানুষ তখনই যায় যখন এই রিলেশনশিপে কোনো চাহিদা অপূর্ণ থাকে। এই চাহিদাগুলো আসলে কি, এটা আমার কাছে মনে হয় একটা প্রপার অ্যাসেসমেন্ট দরকার। অ্যাসেসমেন্ট করলে তাহলে বোঝা যাবে, এবং তারপরে একটা নির্দেশনা পেলে ওইখান থেকে ওনারা নতুন করে শুরু করতে পারবে। আর একটা ব্যাপার হয় কি, এই সম্পর্কগুলো নিয়ে যত চাপ দেওয়া যাবে, যত খারাপ ব্যবহার করা যাবে, খারাপ ব্যবহার আসলে কি হয়, মানুষ তো কেউ আরো দূরে সরে যায়, অ্যাবিউজ হতে চায় না। মানে দুজনের সম্পর্কটাতে তখনও ধরেন জেনারেলি 3 ধরনের অ্যাবিউজ মানুষ করে, 3-4 ধরনের। একটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাবিউজ করে, ইমোশনাল অ্যাবিউজটা বেশি হয়, গালাগালি করে, তুলনা করে, আজে বাজে কথা বলে। অনেক সময় হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজও করে বিভিন্ন ধরনের। এর পাশাপাশি নেগলেক্টও করে। নেগলেক্ট মানে কোনো গুরুত্বই দেয় না, কথা বলে না, এরা বোধহয় সেই জায়গাতে নাই। মানে জেনারেলি এগুলো হয়, মানে খারাপ সম্পর্ক থাকলে এই জিনিসগুলো প্যারাডক্সিক্যাল উল্টোভাবে কি হয়, আরো সম্পর্কটাকে খারাপ করে তোলে। সম্পর্ক খারাপ হলে এগুলো না করে আপনার পজিটিভলি আসলে রেসপন্স করতে হয়। কিন্তু যিনি ফোন করেছেন তাদের মধ্যে ওরকম সম্পর্ক, তাদের কাছে আমার কাছে মনে হয় ওনারা যদি একজন যেহেতু যেতে যাচ্ছেন দুজন মিলে, বললে যে প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যাওয়া, আর প্রশিক্ষণ প্রাপ্ত সেক্সুয়াল ব্যাপারটা আসলে অ্যাসেস করা দরকার। ওকে আপা, আমার কাছে যেটা মনে হচ্ছে কি, আমি জানি না, আমার জাস্ট কথা বলার সময় ফিল হলো যে ওনার ওয়াইফ সম্ভবত একটু রোমান্টিসিজম খুঁজেন। হ্যাঁ, আমি জানি না এখন উনি কি রোমান্টিসিজমের আবার ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, কারণ ওয়াইফ মনে হয় চাচ্ছে যে কিছু জিনিস হাজবেন্ড বুঝে নেক। হ্যাঁ, যে উনি একটা ডায়লগ দিলেন না যে তুমি বুঝো না। সো এই জন্য আমি যে জন্য কোশ্চেনটা করছিলাম যে উনি কি ওপেনলি সব কথা বলে কিনা। হ্যাঁ, তো হতে পারে যে হাজবেন্ড হয়তো প্রপারলি তাকে ওই টাইমটা দেয় না, বা অনেক সময় থাকে একটু দুষ্টুমি করা বা একটু নিজেদের মধ্যে সবকিছু। আচ্ছা, দুষ্টুমি করতে না পারলে জোর করে করবে? না না, সেটা পারবে না। তুমি ব্রেকের সময় বলছিলে যে তোমার হাজবেন্ড খুব রিজার্ভ। এক একটা মানুষ তো এক এক রকম হয়, তাই না? না, এখন সেটাই যে এক একজন তো এক এক রকম হয়, কিন্তু যে যদি জিনিসটা নিয়ে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে থাকে, যে কথা হয়, হ্যাঁ, যে তুমি এটা চাচ্ছো কিন্তু দেখো আমি এরকম, বাট কথাটা তো আসতে হবে আসলে। হ্যাঁ, কিন্তু আমার একটা অন্য অ্যাসেসমেন্ট কাজ করছে বিথি। আমরা নিজেরা না, আমিও তো এটা এক ধরনের আমার অ্যাসেসমেন্ট চলে যাচ্ছে। সো ওয়াইফের যে বারবার করে পার্টনার চেঞ্জ করছে, সেখানে তার একটা কোনো শৈশবের কোনো অ্যাটাচমেন্ট ইস্যু আছে কিনা। শৈশবে যদি প্রপারলি অ্যাটাচ না হতে পারি আমরা কেয়ার গিভারদের সাথে, তখন কিন্তু বড় হলে আমাদের ওই অতৃপ্তিটা, আমাদের বন্ডিংটা ঠিক মতো হয় না। সেরকম কিছু থাকলেও থাকতে পারে, কোনো প্রফেশনাল অ্যাটাচমেন্ট থিওরির উপরেও পড়াশোনা থাকলে ভালো হয়। এটা তো আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোথাও যেন সে একটা হয় না খুঁজছে, ওয়াইফ হয়তো কিছু একটা হয় না, মানুষের একটা অবলম্বন খোঁজে। সে মনে হয় শুধু শারীরিক ব্যাপার না, সে বোধহয় মনের কোনো একটা সঙ্গী খুঁজে বেড়াচ্ছে, যেটা সে মনের মতন পাচ্ছে না কাউকে। কোথাও একটা তার অতৃপ্তি,
অপ্রাপ্তি এরকম একটা কিছু কাজ করছে, এরকম লাগছে আমার কাছে। হতে পারে আপা ওইটা, কারণ অনেক সময় সেখানে আমরা জোর করে রোমান্টিক হব, যেটা আমি রোমান্টিক না, আমাকে তাও রোমান্টিক হতে হবে, এগুলো আমরা এখন চাপিয়ে দেব কিনা সেটা একটা প্রশ্ন আর কি, তাই না? মানে এটা একটু সরি তোমাকে ইন্টারাপ্ট করলাম। মানে যেটা আপনি বললেন সেটা মানে ঠিক আছে, যে তার আরেকটা যেটা উনি কোশ্চেন করছিলেন যে জন্য মামলা করবেন কিনা। হ্যাঁ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, উই শুড ডিসকাস দ্যাট। তো আসলে ওনার ওয়াইফ তো রিলেশনে যাচ্ছেন বারবার, হ্যাঁ, তো এখানে আসলে মামলা করে কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার স্ত্রী তো আসামি এখানে। এখন ওনার হলো কদিন পর আরেকজন যে নতুন কেউ হবে না, তো সেইটা তো আসলে কেউ জানে না। সামথিং উনি কিছু একটা ওনার হাজবেন্ডের কাছে যে চাচ্ছে পাচ্ছে না, ওই জায়গাতে উনি ওই পূরণটা করার জন্য, অথবা যেটা বললেন যে আর্লি লাইফের চাইল্ডহুডে একটা কিছু ছিল সেখানের বিষয়টা নিয়ে উনি খুঁজে বেড়াচ্ছেন আর কি। হ্যাঁ, তো এই ওয়াইফ হয়তো নিজেও জানে না যে ও এত তাড়াতাড়ি পার্টনার চেঞ্জ করে কেন। হ্যাঁ, তার নিজেরও হয়তো জিনিসটা অজানা, কিন্তু মামলাটা হাজবেন্ড করতে চাইছে, তার একটা ইগো ইস্যু কাজ করছে, তার ইগো স্যাটিসফ্যাকশনের দরকার, যে মামলা করলে আমার মনে হবে যে আমার ওয়াইফ একটা স্ট্যান্ড নিয়েছে, স্টেপ নিয়েছে, কিন্তু আসলে ওইটা তো সমাধান নয় আসলে, তাই না? ওটা আরো বেশি মানে নেগেটিভ দিকে জিনিসটাকে ছড়িয়ে দেবে, 10টা মানুষ জানবে, ওয়াইফের এটা থেকে ওয়াইফ আরো সরে যেতে পারে তার কাছ থেকে। এখন এটার জন্য আসলে আপা মানে মানে আমি যেটা বলবো যে প্রফেশনালদের কাছে তো অবশ্যই যাবেন, কিন্তু তার আগে আপনি আরেকটু সময় দেন। হ্যাঁ, যতটুকু সময় দিচ্ছেন আমার মনে হয় আরেকটু সময় বাড়িয়ে দেন, তার সাথে আরেকটু গল্পগুজব করেন তাকে নিয়ে, সে আসলে বারবার কেন এরকম একজনের পর একজন ইয়ে করছে সেটা একটু বোঝার যদি চেষ্টা করে, হ্যাঁ, তাহলে হয়তো বা একটা কিছু বের হবে। আমি কিন্তু ভদ্রলোকের খুব প্রশংসা করতে চাইছি, কারণ ধৈর্য ধরে কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে এবং মেনেও যে নিচ্ছে, অনেক সময় তো অনেকে মেনে অনেক দাবিদার, আসলে ছেলেরা তো মানতে চায় না। আজকে কষ্ট করে ফোনও করেছেন, উনি চাচ্ছেন অফ কোর্স, মানে হি ডিজার্ভস আ লট অফ প্রেজ ফর দিস আর কি। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। হ্যাঁ, আপনার প্রোগ্রামটা আমি দেখছি। থ্যাংক ইউ। আমার লাইফেও সেম প্রবলেম। আমার হাজবেন্ডকে আমি বুঝতাম যে খুব সহজ সরল একটা মানুষ, সেটাই তার নেচার, সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো বেশ কয়েকবার সে সাইকিয়াট্রিক পেশেন্ট হয়, তখন বেশ কয়েকবার সাইকিয়াট্রিক পেশেন্ট, হ্যাঁ, অফিসিয়াল কারণে সে হয়। তারপর আমি মোহিত কামালকে দেখাই, ডক্টর হাসান মাহমুদকে দেখাই, সে ভালো হয়ে যায়। মানে সাইকিয়াট্রিক ইস্যু আর কি, তাই তো? মানসিক রোগ আছে? হ্যাঁ, এমনি সবসময় নেই, সে একজন ফার্স্ট ক্লাস অফিসার। না, তার একটা মানসিক রোগের শিকার হয় সে, এরকম? হ্যাঁ, শিকার হয়, দুবার হয়েছে তার লাইফে। এবং ওষুধ খেতে হয়েছে? হ্যাঁ, ওষুধ খেতে হয়েছে, একবার 3 মাসে ভালো হয়েছে, একবার 13 দিনে ভালো হয়েছে। আচ্ছা, ওকে, 13 দিনে ভালো হয়ে গেছে? হ্যাঁ, 13 দিনে ভালো হয়ে গেছে। তারপরে আমি যেটা দেখছি, আমি গত 5-6 বছর ধরে, আসলে তো সবাই বোঝে না, হাজবেন্ডরা বাইরে কিছু করলে সবাই বুঝতে পারি না আমরা। তো আমি 4 বছর আগে একবার জানলাম সে অনেকদিন একজনের সঙ্গে রিলেশন করছে। তো ধরা পড়ার পর আমি খুব আপসেট হয়ে গেলাম। তারপরে এক সময় আমি তাকে বুঝিয়ে শুনিয়ে ডাক্তার দেখালাম। তখন সে ডক্টরের কাছে স্বীকার করলো যে নারীদের প্রতি তার একটা আসক্তি আছে। আচ্ছা, কিছুদিন সে মেডিসিন খেলো, তারপরে সে আবার খায় না। আমার সঙ্গে তো নরমালি সে আমাকে খুব পছন্দ করে বিয়ে করছিল, ভালো ব্যবহার করতো আগে। এখন সে আমাকে মোটেই দেখতে পারে না, এবং সে কিছুদিন পর পরই গার্লফ্রেন্ড চেঞ্জ করে। আচ্ছা, যখন তখন আমার হাতে ধরা খেয়ে যায়। যেমন আমি সে ড্রাইভ করছে, গার্লফ্রেন্ড ফোন করলো, এমনই গোপন কথা বললো, তারা আমি শুনে ফেললাম। আচ্ছা, তো আমার হয়তো কাঁদতে কাঁদতে একসময় চোখের পানি শুকায় গেছে, এখন আর আমি কাঁদি না। আমার ছেলে মেয়ে দুটো বড় হয়েছে, তাদের মান সম্মান দিকে তাকিয়ে আমার আর কাঁদতে ইচ্ছা করে না। আমার সমাজের আসলে নিয়ে মান সম্মান নিয়ে বাঁচতে ইচ্ছা করে। তো এখনো তার এই নেশাটা যাচ্ছে না। আমি তো তাকে ভালোবাসি, আমার জীবনে তো সে ছাড়া কেউ নাই। তো এখন আমি তাকে নিয়ে কি করতে পারি? হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলছিলে সাইকিয়াট্রিক ওষুধ ও অসুখ, সেটা তুমি কি এটা জানো? মানে সাইকিয়াট্রিস্টদের কাজ এবং আমরা যারা সাইকোলজিস্ট প্রশিক্ষণ নিয়ে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি, আমাদের কাজের তফাৎটা কি জানো? আপু,
আমার মেয়ের বয়স 22 বছর, লাস্ট বেবি বয়স। ও যখন 40 দিন বয়স তখন আমি মায়ের কাছে ছিলাম, সম্ভবত মেয়েরা এই সময় মায়ের কাছে থাকে। তো আমি ওকে ঢাকায় এসে দেখি ও অসুস্থ হয়ে গেছে। ও খুব ফিটফাট একটা মানুষ, ময়লা হয়ে গেছে, কেমন একটা অস্বস্তি, চলাফেরা, কথা বলে না, খুব হাসি খুশি মানুষ। আচ্ছা আচ্ছা। এটা দেখে আমি একটু সাইকোলজি ইন্টারেস্টেড, আমি একটু বই টই পড়ি সাইকোলজি। ওকে। তো আমি ওকে সাইকোলজি ডাক্তার দেখালাম। তুমি এসে দেখলে যে ও ময়লা কাপড় চোপড় পরে আছে এবং একটু মানে বিষণ্ণ হলে মানুষ যেটা করে সেরকম? হ্যাঁ, বিষণ্ণতায় ভুগলে যেটা করে। আমাকে বলছিল আমি অফিস যেতে পারবো না, অফিসে আমাকে সবাই ঘিরে থাকে, আমাকে ভয় দেখায়। তখন আমার মনে হয়েছে এটা তো স্বাভাবিক না, ও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, দেখতে সুন্দর, এটা তো স্বাভাবিক না, আর ও খুব চটপটা ভালো কাজে। তখন আমি ওকে ডাক্তার দেখাই। আচ্ছা। ট্রিটমেন্টেও ভালো হয়। কিন্তু এখন যেটা ও করছে সেটা একটা ছাড়া একটা মেয়ের সঙ্গে মিশছে। আর সেটা তো সাইকিয়াট্রিক ইস্যু না, সেটা তো তার ব্যক্তিত্বের সমস্যা, তাই তো? হ্যাঁ, যেমন ডক্টরের কাছে 4 বছর আগে সে যেমন আমাকে এমন কাছের মানুষের সাথে অন্যায়টা করলো যে আমি মানে লজ্জিত হয়ে আমি অস্থির হয়ে গেলাম, নিজে পেশেন্ট হয়ে গেলাম। তখন আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বাধ্য হইলাম। একবার তো নিয়ে গেলে যখন তুমি তোমার প্রথম শিশু সন্তানটি নিয়ে ফিরে এলে, হ্যাঁ 40 দিন পরে, তখন ভালো হলো। হ্যাঁ, তারপরে গত 4 বছর আগে যখন আমার কাছে সে ধরা পড়লো, সে রিলেশন মেইনটেইন করে এরকম, তার আগে আমি বুঝতাম যে সে হাসি খুশি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করে। আমি তাকে এতটা খারাপ ভাবতাম না। আচ্ছা, আমি তাকে এরকম ভাবতাম না। তারপরে সে ধরা পড়লো যে না, সে অনেক গভীর ভাবে মেশে। তো এইটা যখন ধরা পড়লো, তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, সে মেডিসিন খেলো, তারপর আর খায় না, আবার আমার সাথে খারাপ ব্যবহার করে। হঠাৎ আমি কিন্তু একটা সেকেন্ড মানে অন্য মেয়েদের প্রতি আসক্তি বা অন্য ছেলেদের প্রতি আসক্তি, মানে বিয়ের বাইরে যে সম্পর্ক, এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ বা আমরা অনেকবার রিলেশনশিপে জড়াচ্ছি, এইটার জন্য তো আসলে ওষুধ খেলে তো এটা ভালো হবে না, এটা তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগবে। একটা মেডিসিন, একটা হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে মেডিসিনের ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো ওষুধ যখন দিলে, তখন যখন তুমি ও আরেকটা অন্য সম্পর্কে জড়াচ্ছে, তখন তুমি ওকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তখন সে কিছুদিন মেডিসিন খেলো, তারপর মেডিসিন ফেলে দিল। মেডিসিন আমার এগুলোর দরকার নাই। হ্যাঁ। আর ও যেহেতু এমনি যথেষ্ট, তো ডাক্তার ওষুধ দিলেন কিসের জন্য? মানে ও যাতে সম্পর্কে না জড়ায় সেই জন্য ওষুধ দিলেন? হ্যাঁ, সে ডক্টরের কাছে স্বীকার করলো যে আমাকে আসলে যে কোনো একটা মেয়ে দেখলে তার টাচ করতে ইচ্ছে করে। তো সেটা কি ওষুধ দিলে সেটা কি যাবে? এটা আমি জানি না আপা। হ্যাঁ, সেই জায়গাটাতে আমাদের পার্থক্য রয়েছে। তো কতগুলো মানসিক রোগ আছে, মানে যারা বিভিন্ন সম্পর্কে জড়ায় সেটা তার একটা ব্যক্তিত্বের সমস্যা, তাই তো? আর অনেক রকম মানসিক রোগ আছে, যেমন অনেক এখানে ফোন আসে, তাই না, যে অনেক বেশি বিষণ্ণতায় ভুগছে, ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যে সূচিবায়ু রোগ বলে বাংলায়। এরকম অনেকগুলো মানসিক রোগ আছে যেগুলোর জন্য সাইকিয়াট্রিক মেডিসিন লাগে। হ্যাঁ, কিন্তু তোমার হাজবেন্ডের তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে না জানিয়ে সে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে, সেটা তো আরেক ধরনের ব্যক্তিত্বের সমস্যা। ধরে ফেললাম। হ্যাঁ, তো তারপরে সে ওষুধ আর খায় না, কিন্তু তার বিভিন্ন সম্পর্কে সে জড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, সে যেমন আমি একটু অসুস্থ হলেও টাকা দেখে না। হ্যাঁ, একটা স্বাভাবিক মানুষকে সে অনেক সুন্দর করে কথা বলতেছে, তাদের মায়া দেখাচ্ছে, দরদ দেখাচ্ছে। কিন্তু আমাকে যেমন কি করছে, আমার আত্মীয় স্বজনের সামনে আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে। আমার মা ভাবছে এত ভালো জামাই পৃথিবীতে হয় না, কিন্তু আমি হয়তো জ্বরে পড়ে আসছি, আমার ডায়াবেটিস নীল হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, কিন্তু তার কোনো কিছু হলে আমি যেমন কঠিন ভাবে সেবা যত্ন করি। আর আমি তো চাই আমার 2টা বাচ্চার বাবা, সে আমার 2টা বাচ্চার ভবিষ্যৎ। এই জন্য আমি তো তাকে, আমার বড় ছেলেটা হঠাৎ করে একটা কঠিন অসুখে সমস্যা দেখা দিচ্ছে, এটাও তার মনে কষ্ট লাগছে না। তোমাদের সন্তান কতজন? আমার 2টা বাচ্চা। কত বড় এখন? একটা বাচ্চা 26 বছর বয়স, ও ইঞ্জিনিয়ার, আর মেয়েটার বয়স 22 বছর, ও বিদেশে পড়ালেখা করে। ওকে। আর তোমাদের বয়স কত চলছে এখন? আমার বয়স 53, ওর বয়স 58। ওকে। এখন তোমার যেটা সমস্যা হচ্ছে যে হাজবেন্ড অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছেন, তাই তো? হ্যাঁ, আমি চাই যে স্বাভাবিক জীবন যাপন কিভাবে করা সম্ভব। আচ্ছা, খুবই কঠিন একটা প্রশ্ন। তোমার হাজবেন্ড যদি জিজ্ঞেস করতেন তাও একটা জানা যেত যে সেটা কেন করে, কিন্তু এই মুহূর্তে তো হাজবেন্ড, সে তো আমার পাশেই শুয়ে আছে।
শুয়ে আছে মানে সে শুনছে। আচ্ছা, আমি যে আপনার সাথে কথা বলছি সে শুনতে পাচ্ছে, আচ্ছা, সে বোঝে আমি তাকে নিয়ে অনেক ব্যস্ত, আমি সামাজিকতা রক্ষা করে চলি, আমার সামাজিকতার প্রতি আমার একটা আলাদা ইয়ে আছে, সম্মান রক্ষা করে, এটা বোঝে সে। তোমার হাজবেন্ড কি কথা বলতে চান তার ব্যাপারে কিছু? না, সে তো কিছু স্বীকার করবে না, ও যে রেগে যাচ্ছে আমার উপর, বলতেছে মিথ্যা, সব মিথ্যা বলছো তুমি। হ্যাঁ ঠিক আছে, এখন তো ঝগড়াই না লেগে যায় আবার। না, ঝগড়া লাগবে না, আমরা আমার কষ্টটা আমি সয়ে গেছি, আমি অনেক সহ্য করতে পারি এখন। তোমার প্রশ্নটা একটু করে ফেলো। আমার প্রশ্নটা হচ্ছে ও কি করে এই নেশাটা থেকে বের হবে? আচ্ছা, খুবই কঠিন প্রশ্ন করেছো, একটু লাইনে থাকো কেমন? তোমার তাড়াতাড়ি করে কিছু প্রশ্ন থাকলে করো, আমাদের সময় ফুরিয়ে আসছে কিন্তু। হ্যাঁ, ওই নেশাটা থেকে বের হলে আমার মানে বাঁচা আর কি। হ্যাঁ, প্রশ্ন আছে। আপনার হাজবেন্ড কি মনে করেন এটা কোনো একটা প্রবলেম? মনে করেন না, সেটা প্রবলেম ভাবে না। আচ্ছা, মানে এই যে অনেক মেয়েদের সাথে মিশছে, এটা মানে কি উনি স্বীকার করেন না নাকি মনেই করেন না? না, স্বীকার করে না, যখন আমার হাতে ধরা খেয়ে পড়ে যায় তখন বলে একটু কথা বলি টলি আর কি, কিন্তু দেখা যায় যে আমি অনেক কঠিন কিছু শুনে ফেলছি। ও, আপনি শুনেছেন? ঠিক আপনাকে বর্ণনা করতে পারবো না। আচ্ছা, বুঝতে পারছি। সেই আর কোনো প্রশ্ন আছে? তোমার কোনো প্রশ্ন নেই? আমরা আলোচনা করি তাহলে, আমাদের সময়ও একদম সংক্ষিপ্ত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা করে তো আর লাভ নেই, কষ্টে রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে, এবং সমব্যথী হচ্ছি আমরা। হ্যাঁ, তো তুমি আগে বলতে চাও চট করে? এক মিনিটেই বলি, সেটা হচ্ছে যে ওনাদের আসলে প্রফেশনাল হেল্প নেওয়াই দরকার এখানে। কারণ কি, দুজন মিলে কথা বলে প্রফেশনাল হেল্প বলতে আমরা সাইকিয়াট্রিস্ট না, সাইকোলজিক্যাল প্রশিক্ষণ নিয়ে কাজ করছি। তাদের কাছে গিয়ে ফ্যামিলি কাউন্সেলিং এর ব্যবস্থা আছে, কাপল কাউন্সেলিং এর ব্যবস্থা আছে। এগুলোতে কি হয়, দুজন মিলে কথা বলে সাইকোলজিস্ট প্রবলেমটা অ্যাসেস করে। হাজবেন্ডকে রাজি হতে হবে, গিয়ে কথা বলবে। না রাজি থাকলে জোর করে হবে না, হাজবেন্ডেরও একটা সমস্যা হচ্ছে, হয়তো মানে দুজনের মধ্যে রিলেশনশিপটা খুব খারাপ হয়ে যাচ্ছে, ওয়াইফ রেগে যাচ্ছে, এই কারণে খারাপ, তাকে ভুল বুঝতেছে হয়তো, বা অনেকগুলো বিষয় আছে এখানে যেগুলো তাদের মানে অন্যান্য সম্পর্কের উপরও ইফেক্ট ফেলছে। তো যদি বড় হয়ে গেছে, এটা সম্মানেরও ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে যদি বসেন ওনারা, বসলে আমার কাছে মনে হয় অ্যাসেসমেন্ট করার পরে একটা সমাধান আসবে। এখন যিনি ভুক্তভোগী তিনি হয়তো যাবেন, কিন্তু যার জন্য ব্যাপারটা ঘুরছে তিনি নাও যেতে পারেন। আজকে যেমন একটু কথা বলতে চাইলেন না তো, তাই না? তো কাজেই কাপল থেরাপি তখনই কাজ করবে যখন দুজনেই উইলিং থাকে। একটা বিষয় বলি, সাইকোলজিটা হচ্ছে প্রবলেমটা পুরোপুরি কনফিডেন্সিয়াল রাখবে, সব ধরনের গোপনীয়তা মেনটেন করে। মানে আমি আরেকটু বলতে যাচ্ছি, কোনোভাবেই এটা ওনারা যে সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন, বসতেছেন, কোনোভাবেই কোনোভাবেই প্রকাশ করবে না, এবং বিষয়টা পুরোপুরি গোপনীয়ভাবেই হ্যান্ডেল করবে। সো এখানে ওনাদের সামাজিক, পারিপার্শ্বিক বা যে স্টিগমাগুলো থাকে ওগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, না ভাবলেই ভালো, ভাবার কোনো দরকার নেই। আপা, আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু ওয়াইফ কনসার্ন ব্যাপারটা নিয়ে, এবং উনি বারবারই মানে বুঝতে পারছেন যে প্রবলেমটা এরকম, এটা হতে পারে যে উনি কারোর সাথে গিয়ে একটু যদি ডিটেলস একটু বলেন, যে উনি কিন্তু বললেন যে আমি এমন কিছু শুনেছি যেটা, এখন ধরেন অনেক সময় থাকে কি, যদি আপনি এইভাবে চিন্তা করেন যে হাজবেন্ড হয়তো এত ভয়ঙ্কর কিছু করছে না, কিন্তু উনি আবার শোনা, আমরা অনেক সময় থাকে না, শোনা কথাটা অনেক নেগেটিভ ওয়েতে বেশি শুনি। হ্যাঁ, সেই জন্য হয়তো বা হাজবেন্ড আরো বেশি রেগে যাচ্ছেন। হ্যাঁ, এরকমও হতে পারে যে হাজবেন্ড সত্যি আসলে খারাপ কিছুর মধ্যে আছেন, কিন্তু ওটা না, কিন্তু মনে হয় এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, আর কারণ এখানে তো আসলে এত কোয়েশ্চেন করা যায় না, বলা যায় না। আর আরেকটা হচ্ছে যে হাজবেন্ডের তো সাইকিয়াট্রিক মেডিসিন, এখন রিলেশনশিপে তো আসলে মেডিসিন খেলে কখনোই যাবে না, এবং রিলেশনশিপের প্রবলেমে হচ্ছে যে হাজবেন্ডকে মানতে হবে, ইয়েস দিস ইজ মাই প্রবলেম এন্ড আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম। হ্যাঁ, সো আদারওয়াইজ তো এখানে হেল্প করাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। মানে হেল্পটা আমরা জোর করে কাউকে করতে পারবো না, এটা তো শরীরের অসুখ না যে ওষুধ খাইয়ে দিলাম, তাকে খুবই নিজে বুঝে যেতে হবে। ওয়াইফ ধরে টেনে নিয়ে গেলে জিনিসটা কাজ করবে না আর কি। আরেকটা আপা আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যেটা আগের মানে কেসটার সাথে হতে পারে, যে ওই যে ওয়াইফ বারবার রিলেশনে যায়। অনেক সময় যেমন আমি এরকম একটা কেস পেয়েছিলাম, যে ছোট সময়ে মানে ওই যে যদি
নেগেটিভ কোনো ঘটনা, কোনো ট্রমার মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু মানে এটা প্রতিশোধ হিসেবে অনেকে এরকম করে যে কোনো, কিন্তু ওটা মানে নিজের অজান্তে চলে আসে, আনকনশিয়াস মাইন্ড থেকে। হ্যাঁ, যে আমাকে এরকম করে হিট করা হয়েছে, আমিও এইভাবে হিট করে যাব। সো এটাও কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা সেটাই। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। জিয়ানুর, তুমি যদি আজকের বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ পাওনি, একটু শেষ করার আগে যদি একটু বলো। আরেকটা বিষয় হচ্ছে কি, বিয়ে করার আগে সঙ্গীর আর্থিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলা প্রয়োজন। আর্থিক ব্যবস্থাপনা বলতে মানে আজকের বিষয়টার উপর, হ্যাঁ, মানে বিয়ের আগে কি কি বিষয়ে কথা বলা দরকার। আপা কয়েকটা বিষয় বলেছে, আমি এর সাথে 2-3টা বিষয় অ্যাড করছি। আর্থিক ব্যবস্থাপনা বলতে হাজব্যান্ড বা ওয়াইফ কি রকম ইনকাম করে এবং এই ইনকামটা থেকে ওনারা কাকে কাকে কন্ট্রিবিউট করে। অনেকের হচ্ছে মেয়েদেরও অনেক সময় থাকে পরিবারের কোনো, মেয়েদেরকে অনেক সময় পরিবারকে সাহায্য করতে হয়, বিয়ের আগে পরিষ্কার করে নিলে পরে এটা নিয়ে সমস্যা হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওনারা থাকবেন কোথায়। অনেক সময় চাকরি করার কারণে শহরে থাকতে হয়, অনেক সময় হচ্ছে গ্রামে বাবা মার সাথে থাকতে হয়, অনেক সময় হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে হয়তো মেয়ের বাবা মায়ের সাথে থাকতে হয়। এই বিষয়টা ক্লিয়ার করে নেওয়া ভালো। দুজন মিলে সিদ্ধান্ত নিতে পারবে তারা আসলে কোথায় থাকবেন। আর কাজকর্মের ব্যাপারটা, বিশেষ মেয়েটা পরবর্তীতে চাকরি করবে কিনা বা ছেলেটা কোন ধরনের কাজ করলে মেয়েটা পছন্দ করবে, এগুলো আলোচনা করলে সম্পর্কগুলো পরবর্তীতে এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি বা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, বেসিক পছন্দ অপছন্দগুলো কীরকম, আমার বেসিক আমি কি পছন্দ করি কি না করি, এগুলো গল্পের ছলে বলা এবং তারটা শুনে ফেলা এবং দুজন মিলে ঠিক করে নেওয়া যে কোন কোন পছন্দগুলো থাকবে। ধরেন শোয়ার সময় অনেকে হচ্ছে লাইট জ্বালিয়ে ঘুমানো পছন্দ করে, অনেকে আবার একদম অন্ধকার করে ঘুমানো পছন্দ করে। হ্যাঁ, আবার নাক ডাকার সমস্যা আছে। আমার একটা কেস, এই নাক ডাকা নিয়ে খুব মানে ইস্যু। হাজবেন্ড নাক ডাকে কিন্তু ওয়াইফ হচ্ছে বলে, হাজবেন্ড বিশ্বাসই করে না। তারপর উনি কি করছেন, রেকর্ড করার পর ভদ্রলোক এত মাইন্ড করছে, মানে ওইটা উনি নিতেই পারতেছেন না যে ওনাকে অপমান করছে বা ওনাকে খারাপ ভাবে নিছে। কিন্তু এটা আসলে ভদ্রমহিলার মূল কনসেপ্ট হচ্ছে, আমি যেটা জানি যে আমেরিকার মতন দেশ বা উন্নত বিশ্বের কিছু দেশে এটার কারণে ডিভোর্স হয়ে যায়, স্নোরিং এর কারণে, কিংবা অনেক বেশি হাঁ করে খাওয়া, দেখতে খারাপ লাগে, হাই তোলা, সবার সামনে হাই তোলা। এই যে খাওয়ার বিষয়গুলো, তারপরে কিভাবে বসে, কিভাবে দাঁড়ায়, কোন ধরনের ড্রেস আপ করে। এবং আরেকটা বিষয়, ড্রেস আপের বিষয়, মেয়েদের ড্রেস আপের বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আমার পরিবার কোন ধরনের ড্রেস আপ পছন্দ করে। এখন অনেক মেয়ে হয়তো পর্দা করে কিন্তু শ্বশুরবাড়িতে পর্দা করাটা পছন্দ করে না, বা অনেক মেয়ে হয়তো পর্দা করে না, শ্বশুরবাড়িতে পর্দা করা পছন্দ করে। বা অনেক ছেলে হচ্ছে, ছেলেদের পোশাকও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে হচ্ছে ওই যে টাকনুর উপর একটু অনেক পরিবার ওঠা পছন্দ করে কারণ ধর্মীয় ভাবে, আবার অনেক পরিবার এটাকে মনে করে যে আনস্মার্ট। এই বিষয়গুলো ক্লিয়ার করে নেওয়া দরকার, কোন ধরনের এবং কি কারণে করছে এগুলো যুক্তি দিয়ে বলা দরকার। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কিভাবে ইউজ করে, এটাও কিন্তু এখন অনেকগুলো বিষয়ের মধ্যে একটা আসে। হ্যাঁ, ফেসবুকে কিভাবে সে প্রচার করে নিজেকে, হ্যাঁ, তারপরে ইতে কিভাবে টিকটক করে কিনা, এই বিষয়গুলো কিভাবে দেখে, এগুলো নিয়ে কথাবার্তা বলা দরকার। বা আইডি পাসওয়ার্ড অনেক সময় দেয়া নেওয়া করা সম্ভব, মানে একজন আরেকজনকে এক্সচেঞ্জ করবে কিনা, হ্যাঁ, দিবে কিনা, বা কতখানি একজন আরেকজনের থাকবে, এই বিষয়গুলো অ্যাক্সেস থাকবে। এই বিষয়গুলো কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলছি হচ্ছে জার্নাল অফ ম্যারেজ এন্ড ফ্যামিলি কাউন্সিলিং এর বেশ কয়েকটা জার্নাল পড়লাম, এগুলো সাউথ এশিয়া রিজনের উপর করে হচ্ছে ওদের একটা সারাংশ আমি বলতেছিলাম। এগুলো আমার কথা না আসলে। না, তুমি ঠিক আছে, তুমি অ্যাকনলেজ করছো, থ্যাংক ইউ, বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকালকার দিনে এটা আমরা তো কাপল থেরাপি করতে গিয়ে শুনি মনে হয়। এবং ওরা আরো কিছু পেপার লিখছে, সন্তান সন্ততির পেপারও বলছে যে সন্তান সন্ততি কতদিন পরে আমরা নিব। হ্যাঁ, যেমন অনেকে বলে হচ্ছে একটা বিষয় খুব যোগ করে বলে মানুষ, যে বিয়ের পরে মেয়েটাকে গিয়ে শ্বশুর বলে যে এই বাচ্চা কবে হবে তোমার, শাশুড়ি বলে, বোন বলে, তো মেয়েটা এখন বলে যে আমার তো 10 মাস সময় দিতে হবে। হলো না। তো ব্যাপারটা হচ্ছে সন্তান কত বছর পরে নেবে, এর আগে প্রস্তুতি কি রকম, হ্যাঁ, তারপর সন্তানকে কিভাবে কোথায় পড়াবে বা কি করবে, এগুলো নিয়েও কিন্তু কথা বলা দরকার আর কি। এগুলোই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কয়েকটা বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শেষ করতে হবে, সময় একদম শেষ। বৃত্তিকে আবার পাবো আশা করছি। আমরা বিদায় নিচ্ছি এবার। সুপ্রিয় দর্শক, এবার বিদায়ের পালা। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা পারস্পরিক সম্পর্কে
অতিরিক্ত অন্তরঙ্গতাটা অনেকে ভয় পায়, অনেকে খুব বেশি অন্তরঙ্গ হতে চায় না, সেটা যেরকম সম্পর্কেই হোক না কেন, যেই সম্পর্কে হোক না কেন, অনেকে একটু নিজেকে সরিয়ে রাখে, বেশি অন্তরঙ্গতাতে তারা একটু এড়িয়ে চলার চেষ্টা করে। সেটা মানুষ কেন করে সে বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।